22 অক্টোবর থেকে 12 ডিসেম্বর ইস্টবেঙ্গল লাস্ট হেরেছিল 22 অক্টোবর এগেনস্ট ওড়িশা এফসি। স্কোর লাইন ছিল 2-1। সেই একই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ডাবল ইয়েলো রেড কার্ড হয়েছিল। আজকে 12 ডিসেম্বর, আজকে আবারও ইস্টবেঙ্গল হারল ওড়িশা এফসির বিরুদ্ধে, 2-1 রেজাল্ট হলো। আবারও একইভাবে ডাবল ইয়েলো রেড কার্ড, কিন্তু এর সাথে আরও একটা বড় ব্যাপার যে ইস্টবেঙ্গলে একটা বড় ইনজুরি মাদি তালালের। এবং অবশ্যই সব থেকে যেটা বড় টকিং পয়েন্ট অন্ততপক্ষে আজকের ম্যাচে, সেটা হচ্ছে জঘন্যতম রেফারিং। সব কিছু নিয়েই কথা বলবো। ইস্টবেঙ্গলের 10 জন হয়ে যাওয়া, ইনজুরি স্ট্যাটাস কী রয়েছে মাদি তালালের, এবং অবশ্যই রেফারিং এবং টোটাল ম্যাচটা 90 মিনিটসে কী কী দেখলাম, কী কী পেলাম, সব কিছু নিয়েই কিন্তু কথা ডেফিনেটলি বলবো। দেখো, লাস্ট ইস্টবেঙ্গল হেরেছিল সেই 22 অক্টোবর। ডার্বি হারার পর আবারও একটা হারের মুখে ইস্টবেঙ্গল পড়েছিল, এবং সেখানে টানা যে 6টা ম্যাচে হারের স্ট্রাইক, সেটা ইস্টবেঙ্গলে চলেছিল। তারপর ইস্টবেঙ্গল চলে যায় ভুটানে, এবং সেখান থেকে আনবিটিন রানটা চলছিল। সেখানে 3টে ম্যাচ পরপর আনবিটিন, একটা উইন, একটা ড্র, 2টো উইন। তারপর এখানে ফিরে এসে প্রথমে ড্র, তারপর 2টো উইন। এই যে 6টা ম্যাচের একটা আনবিটিন স্ট্রিক চলছিল, সেই জায়গাটা থেকে বেরিয়ে আবারও কিন্তু ইস্টবেঙ্গল হারলো। আজকে ইস্টবেঙ্গলের কি এই হারটা কোথাও লেখা ছিল? আমি তাহলে বলবো ডেফিনেটলি না। কারণ ম্যাচ যেভাবে শুরু হয়েছিল, যেভাবে কোথাও দুটো টিম অ্যাপ্রোচ দেখাতে শুরু করছিল, বা মোটামুটি দুটো টিমের যে সিচুয়েশনাল ব্যালেন্স ছিল অন্ততপক্ষে, সেখানে ম্যাচটা কিন্তু 90 মিনিট জুড়ে একটা টান টান উত্তেজক ম্যাচ হতে পারতো। প্রথম রিদিমটা নষ্ট হয়ে যায় মাদি তালালের ইঞ্জুরিতে। এই ক্ষেত্রে খুবই ব্যাড লাকের ইঞ্জুরি, এবং সম্ভবত সেই মুহূর্তে যা কমেন্ট্রি থেকে আভাস আসছিল, বা প্লেয়ার থেকেও যে অভিব্যক্তিটা উঠে আসছিল, যে এটা খুব খারাপ একটা ইঞ্জুরি হয়েছে। মানে খুব খারাপের দিকে যদি নাও যায়, তাহলেও কিন্তু লিগামেন্টে একটা বড় ধরনের ইঞ্জুরি হয়েছে। অবশ্যই এমআরআই হবে, বিভিন্ন টেস্ট হবে, তারপর এটা ক্রুসিয়েট লিগামেন্ট, মানে এসিএলের দিকে যাচ্ছে কিনা, বা এসিএল হলেও কোন গ্রেডের এসিএল হচ্ছে, সব কিছুই ম্যাটার করে থাকছে পারে। যদি এসিএল হয়ে যায়, এখন আপাতত যে সময়টা চলছে সিজনের, সেখানে বলা যেতে পারে যে যদি এসিএল হয়, আই রিপিট, যদি এসিএল হয় আফটার এমআরআই স্ক্যান অ্যান্ড রিপোর্ট, তাহলে আমরা বলতে পারবো যে অন্ততপক্ষে গোটা সিজনের জন্য মাদি তালাল কিন্তু ইস্টবেঙ্গল থেকে ছিটকে গেল। তো বিরাট বড় একটা ব্লো। অলরেডি আমরা জানি যে সাউল ক্রেসপোর একটা বিগ ইঞ্জুরি হয়েছে, আর সেই ইঞ্জুরিটা হয়তো সাউল ক্রেসপোকে প্রায় 1 মাস মাঠের বাইরে রাখতে পারে। ডেফিনেটলি 2 উইকস তো মাঠের বাইরে রাখছেই, সেটা 1 মাস অবধি যেতে পারে। দিমিত্রিয়স ডিয়ামন্টাকোসের রিপোর্ট কিন্তু এখনও অবধি খুব একটা ভালো না। রিপোর্ট থরো হবে 2-3 দিন ছাড়া। ট্রেনিংয়ে একদমই তাকে দেখা যাচ্ছে না খুব একটা। মানে খুশির খবর তো নয় ইস্টবেঙ্গলের অন্দরমহলে, কিন্তু আরও একটা বড় ব্লো হয়ে গেল ইস্টবেঙ্গলের আপাতত এই জায়গা থেকে দাঁড়িয়ে। যে ঘুরে দাঁড়ানোর রাস্তাটা অস্কার ব্রুজো তিনি তৈরি করছিলেন, যেভাবে টিমটাকে কোথাও ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন, সেখানে একটা বিরাট বড় ধাক্কা ডেফিনেটলি লাগলো। দ্বিতীয় যে ম্যাটারটা বলতে চাই, সেটা হচ্ছে ম্যাচে জঘন্য রেফারিং। দেখো, আইএসএল এবং জঘন্য রেফারিং পিঠোপিঠেই চলে। গত সিজনে আমার মনে আছে যে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যে কত রেগুলার বেসিসে জঘন্য রেফারিং হয়েছে। একটা জঘন্য রেফারিং কীভাবে ম্যাচের টোটাল যে রিদিম রয়েছে, ম্যাচের যে একটা ইন্টেন্স রয়েছে, সেটাকে বদলে দিতে পারে। ম্যাচের যে একটা কোয়ালিটি রয়েছে, ফুটবলারদের কোথাও ভালো খেলা, খারাপ খেলা, তার পরবর্তী ম্যাচ, টিমের পরবর্তী ম্যাচ, সব কিছুকে চেঞ্জ করে দিতে পারে। এবং লিগ পজিশন, স্ট্যান্ডিং এবং একটা টিমের ভাগ্য, সব কিছু কিন্তু তৈরি করে দিতে পারে, বা বদলে দিতে পারে, ঘেঁটে দিতে পারে আমাদের এখানে জঘন্য রেফারিং। গোটা আইএসএল জুড়ে কেউ বলতে পারবে না, কোনো টিমের সাপোর্টার বলতে পারবে না যে আমার টিম স্পেসিফিক্যালি কোনোভাবে অ্যাফেক্টেড হয়নি। 13টা টিমই কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে। কেউ বেশি হয়েছে, কেউ কম হয়েছে, কেউ রেগুলার বেসিসে হয়েছে, কেউ ইরেগুলার বেসিসে হয়েছে, বাট হয়েছে সবাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জায়গাটা থেকে কবে আমরা বেরোতে পারবো, কবে আমরা কোয়ালিটি রেফারিং দেখতে পাবো, আমরা জানি না। দেখো, যখন একটা হিউম্যান ওয়ার্ক হয়, তখন সেখানে একদমই এরর থাকবে না, এরর লেভেলটা 0 এসে যাবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। আমরা মানুষ, আমরা যে কাজ করি সেই কাজের মধ্যে ভুল থেকে যাবে, এটা খুব সহজ একটা ব্যাপার, খুব সিম্পল একটা ব্যাপার। মানে পৃথিবীতে যে ভুল করেনি সে ভগবান হতেই পারে, কিন্তু রেফারি তারা নিশ্চিতভাবেই ভুল করবেন। ভুল হয়,
পৃথিবীর সমস্ত লিগে সমস্ত দেশে রেফারিংয়ের ভুল হয় এবং বহু দেশ রয়েছে ভিএআর আসার পরেও সেখানে ভুল হচ্ছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যখন ভিএআর ভুল করছে, টেকনোলজিতে ফল্ট হচ্ছে, তখন টেকনোলজিকে দোষ দেওয়া যাবে। আমাদের এখানে এত কিছু রয়েছে, এত লিগের এক্সপেন্ডিচার, এত কিছু, এত মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছু, এবং আমরা কোথাও প্রোগ্রেস করার রাস্তা দেখি। আমাদের 2027 এশিয়ান কাপে যেতেই হবে, ওয়ার্ল্ড কাপে এক সময় যেতেই হবে, কিন্তু যদি রেফারিংয়ের এই মান হয়, তাহলে ফুটবলারদের যে রেগুলার বেসিসের কোয়ালিটি রয়েছে, যে গিফট রয়েছে কোথাও আমাদেরকে খেলাটা, সেটা আমরা ডেফিনেটলি পাবো না। তো তেজাস নাগভেঙ্কার শুধু আজকে একটা নাম, এই রকম নাম প্রচুর রয়েছে। তেজাস নাগভেঙ্কার রয়েছে, রাহুল কুমার গুপ্তার রয়েছে, দ্য লর্ড ক্রিস্টাল জন রয়েছে, যাদের রেফারিং দেখলে আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এতটা খারাপ রেফারিং কী করে হতে পারে। প্রসঙ্গ এটাই যে জিকসন যে মুহূর্তে সেকেন্ড ইয়েলো দেখলো, দেখো জিকসনের ফার্স্ট ইয়েলোটা ডেফিনেটলি ইয়েলো কার্ড ছিল, বাট সেকেন্ড ইয়েলোটা একটা মিডফিল্ডার যখন একটা বলকে রিসিভ করছে, সে যখন টার্ন করছে, তখন ন্যাচারালি তার হাত স্ট্রেচ হবে। এবার এখানে দেখতে হবে যে সেই হাতটা স্ট্রেচ হওয়ার পর যে ফাউলটা হয়ে যাচ্ছে, সেই ফাউলটা ইন্টেনশনাল অর আনইনটেনশনাল, এবং তার সাথে দেখতে হবে যে যে প্লেয়ারটা ফাউলড হলো, সেই প্লেয়ারটা কি ফাউলড হয়েছে, তার কি লেগেছে না, সে প্লে অ্যাক্টিং করছে। প্লে অ্যাক্টিং গোটা ফুটবল দুনিয়ার একটা পার্ট। বড় বড় ফুটবলার, তোমার আমার পছন্দের ফুটবলার, তারা বিভিন্ন সময় প্লে অ্যাক্টিং করেছে। কখনও প্লে অ্যাক্টিং করে নিজের টিমকে হেল্প করেছে, আমরা খুব খুশি হয়েছি, কোথাও প্রবলেম নেই, বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আবার অনেক সময় হয়েছে যে প্লে অ্যাক্টিং করে সেই প্লেয়ারটা কার্ড খেয়েছে, রেড কার্ড অবধি হয়েছে, আমরা কোথাও আঘাত পেয়েছি, মনে হয়েছে যে না এটা না হলেই বোধহয় ভালো হতো। তো প্লে অ্যাক্টিং পার্ট অফ দ্য গেম, প্লে অ্যাক্টিংয়ের মধ্যে দোষও কিছু নেই, আবার এটাকে বড়াই করে বলার মতো কোনো ব্যাপার না। কিন্তু যখন প্লে অ্যাক্টিংটা হচ্ছে, তখন রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারি বা এমন একটা জায়গাতে হয়েছে ফোর্থ অফিসিয়ালের অবধি ডিরেক্ট কন্ট্যাক্টে থাকার জায়গা ছিল, বাট সেখানে কি হলো, তেজাস নাগভেঙ্কা তিনি সেকেন্ড ইয়েলোটা বার করলেন। দ্যাট ওয়াজ আ ওর্স্ট সিচুয়েশন, ওর্স্ট ডিসিশন অ্যান্ড ডিসগ্রেসফুল রেফারিং। মানে এর থেকে খারাপ শব্দ বোধ হয় ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেলে আমি বলতে পারবো না। আমি একদিন বলেছিলাম যে আমার একটা ইচ্ছে রয়েছে যে একটা ডিফারেন্ট চ্যানেল খোলার, দরকার হলে সেখানে মুখ দেখাবো না, কিন্তু একটু ফ্যামিলি ফ্রেন্ডলি নয়, একদমই আনফ্রেন্ডলি ওয়েদারের কথাবার্তা এই ইন্ডিয়ান ফুটবলের এই বেসিক ব্যাপারগুলো নিয়ে আমার বলার ইচ্ছে রয়েছে। হয়নি সময়, যাকে সেটা অন্য ব্যাপার। যে মুহূর্তে ওই ইয়েলো কার্ডটা হলো, সেকেন্ড ইয়েলোটা রেড কার্ড হলো, সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিম কিন্তু কমপ্লিটলি স্যাটার্ড হয়ে গেছিলো যে এর পরে কি। টিমের মেন প্লেমেকার উঠে গেছে, সাউল ক্রেসপোর মতো প্লেয়ার নেই, দিমিত্রিয়স ডিয়ামন্টাকোসের মতো ফরওয়ার্ড নেই, 3 জন বিদেশি মাইনাস, হেক্টর ইউজতে থাকা না থাকা অলমোস্ট একই হবে, তাহলে 4 জন বিদেশি প্লেয়ার মাইনাস, একটা প্লেয়ার রেড কার্ডে বেরিয়ে যাচ্ছে। টিমের আপাতত যে সিচুয়েশন রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ম্যাচ বার করা, ম্যাচটাতে ভালো খেলা ভীষণ বড় চাপের জায়গা। কিন্তু তারপরে দেখা গেলো যে না, ইস্টবেঙ্গল যে মেন্টালিটি নিয়ে নেমেছে, সেই মেন্টালিটি কোথাও ডিফারেন্ট। যেভাবে অস্কার ব্রুজো পুরো টিমটাকে চাঙ্গা করতে শুরু করলেন, সাইড লাইন থেকে কোচ, কোচিং স্টাফ প্রত্যেকে টিমটাকে চাঙ্গা করতে শুরু করলেন, সেখানে খেলাটা একটু ডিফারেন্ট বেরিয়ে এলো। সেখানে আমরা মহেশকে, নন্দাকে, আমরা সৌভিক চক্রবর্তীকে, পরবর্তী সময়ে নিশু কুমারকে, রকিবকে, প্রত্যেককে দেখলাম যে কন্টিনিউয়াসলি এফোর্টলেস ওয়েতে কিন্তু অ্যাটাক 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 অ্যান্ড অ্যাটাক করে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি যে জায়গা থেকে গোলটা হয়েছে, দ্যাট ওয়াজ আ বিউটিফুল গোল, দ্যাট ওয়াজ আ ট্রিমেন্ডাস গোল। যেইভাবে লালচুং নুঙ্গা, তার আগে হিজাজি মেহেরের কথা মনে করে দেখো, কন্টিনিউয়াসলি বক্সের মধ্যে ঘোরাফেরা করছিল, লালচুং নুঙ্গাও করছিল। যে জায়গা থেকে গোলটা করেছে, হয়তো গোলকিপারের প্রবলেম ছিল, ডিফেন্ডারের ভুল ক্লিয়ারেন্স ছিল, বাট যেভাবে গোলটা হয়েছে, ওখানে হয়তো ম্যাক্সিমাম প্লেয়ার কী করবে, ডিফেন্ডারের পা হয়তো উড়ে বেরিয়ে যাবে, বাট ওখান থেকে লালচুং নুঙ্গা ফিনিশ করে। দ্যাট ওয়াজ আ বিউটিফুল গোল। কিন্তু সেই মানে যে লিড ইস্টবেঙ্গল নিল এগিয়ে যাওয়াটা, সেটাকে বেশিক্ষণ সেই খুশি ধরে রাখতে পারেনি। অনেকের মনে হয়েছে যে চলো 10 ভার্সেস 11 খেলা হচ্ছে বা 10 ভার্সেস 12 খেলা হচ্ছে, অনেক কিছু হয়তো এখানে ভাগ্যের পরিবর্তন হতেই পারে, এখান থেকে ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারে, ইস্টবেঙ্গল এখান থেকে একটা বিউটিফুল গেম আমাদেরকে গিফট করতে পারে। বাট না, কী হয়, অনেক সময় লাক ফ্যাক্টর কাজ করে না। যেভাবে গোলটা ইস্টবেঙ্গল খেয়েছে বা প্রভসুকন সিঙ্গিল খেয়েছে, ওই জায়গা থেকে গোল খাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। ওর প্রবলেমটা দুটো হয়েছিল, ভেবেছিল হয়তো এখানে জেরি ক্রস করবে,
যারা ফরওয়ার্ডরা রয়েছে সামনে এসেছে তারা হেড করবে, ও চেয়েছিল ওই ক্রসটাকে ব্লক করবো, আমি সেই পজিশনটা নেবো। ও ভাবতে পারেনি যে জেরি ওর মাথার উপর দিয়ে এত সুন্দর একটা চিপ করে দেবে। গোলটা অসাধারণ গোল হয়েছে। এই ধরনের গোল আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু যখন দেখা যায় তখন কিন্তু সেরা দেখতে লাগে। কিন্তু এখানে গোলকিপারের আমি বলবো যে 50-50 এরর ছিল। ও ডিসিশন মেকিংয়ে ভুল করেছে, কিন্তু যখন ভুলটা হয়ে গেছে, গোলটা যখন প্লেসড হয়ে গেছে, ওর পক্ষে আর ওখান থেকে ট্র্যাক ব্যাক করে বলটা সেভ করা সিচুয়েশন ছিল না। বাট সেকেন্ড গোলটা যেটা হয়েছে ওড়িশা এফসির, আমি বলবো ওখানে কিন্তু ডিফেন্স পুরোপুরি ভেঙে গেছিলো। কিন্তু তার আগে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স ছিল, আনোয়ার আলী, হিজাজি মেহের, রাকিব, নিশু কুমার, লালচুং নোঙ্গা, প্রত্যেকটা প্লেয়ার কন্টিনিউয়াসলি নিজের যে টপ লেভেলের ফুটবলটা রয়েছে সেটাকে দিয়ে গেছে। কন্টিনিউয়াসলি যেভাবে ক্লিয়ার করেছে, ইন্টারসেপ্ট করেছে, ব্লক করেছে, প্রভু সুকন সিঙ্গিল ব্যাক টু ব্যাক 2-3টে সেভ করেছে, আমার এখনও মনে পড়ছে। সেট পিস থেকে ওড়িশা এফসি একদমই কায়দা করতে পারছিল না, উইং মুভমেন্ট থেকে বল আসছিল বাট গোল হচ্ছিল না, ফ্রাস্ট্রেট করে দিয়েছিল পুরো ওড়িশা এফসির ফরওয়ার্ড লাইনটাকে। কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার ডিফেন্ডাররা যদি ভুল করে সেই ক্ষেত্রে কিছু করার নেই। এবং যেখান থেকে দিয়েগো মরিসিও রানটা স্টার্ট করলো, যেখানে আনোয়ার আলী ভুল করলো, ওকে চ্যালেঞ্জ করতে গিয়ে, আর্লি চ্যালেঞ্জে গিয়ে অনেকক্ষণ থাকতে পারতো ওর সাথে লেগে, ওকে ফ্রাস্ট্রেট করতে পারতো। বাট আনোয়ার আলী একটা সময়ের পর নিজেই হয়তো কিছুটা টায়ার্ড হয়ে গেছিলো, ক্লামজি হয়ে গেছিলো। এবং তারপর বক্সের মধ্যে যখন হুগো বুমোর মতো প্লেয়ার রয়েছে এবং এত ইজি একটা বল পাচ্ছে, সে কিন্তু গোল করবে, কোয়ালিটি ফিনিশ করবে এবং লিড এনে দেবে, এটাই অবশ্যম্ভাবী ছিল। এবং এই 2-1 লিডটা পাওয়ার পর ওড়িশা যেভাবে ফুটবলটাকে পুরো চেঞ্জ করে ফেললো, পুরোপুরি নিজেদের বল দখল করার চেষ্টা করলো, যে এরপর আর খুব বেশি পাকামি করার দরকার নেই। কারণ কোচ সের্জিও লোবেরা তিনি জানেন যে এই 3 পয়েন্টটা তার জন্য ভীষণভাবে দরকার, আর টপ 6-এ নিজের পজিশনটাকে শক্তপোক্ত করার জন্য, অন্ততপক্ষে টপ 3 টপ 4-এ যাওয়ার জন্য তার এই 3 পয়েন্টটা দরকার। এবং তিনি খেলাটাকে চেঞ্জ করতে শুরু করলেন। কিন্তু তারপরে আমি বলবো যে ইস্টবেঙ্গল অনেক সুযোগ পেয়েছে কাউন্টার অ্যাটাকে আসার, অনেক কটা জায়গাতে ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করতে পারছিল, কিন্তু ফিনিশটা আসছিল না। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন ছিল না। নন্দা অসাধারণ কিছু বল পেয়েছে বক্সের মধ্যে, মাহেশ ওয়াজ ব্রিলিয়েন্ট আমি বলবো। ক্লেইটন সিলভা চেষ্টা করেছে, বাট ক্লেইটন সিলভার এই মুহূর্তে দাঁড়িয়ে না তো ফিটনেস রয়েছে, না তো ফর্মটা রয়েছে, না তো সেই জিলটা কোথাও দেখা যাচ্ছে। তো কোথাও মানে ক্লেইটন সিলভা চাইলেও কিন্তু পারছিল না। এবং এর সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করব, যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বারবার কার্ড বেরিয়েছে, ঠিক কথা, ফাউল হয়েছে, ফাউলে কার্ড রেফারি দেবেন, ঠিক আছে, তিনি যতই জঘন্য রেফারিং করুন না কেন। কিন্তু ওড়িশা এফসি যখন সেই ধরনের কিছু ফাউল করছিল, পকেট থেকে কার্ড বার করতে তেজস নাগভেঙ্কারের খুব কষ্ট হচ্ছিল, এবং এইগুলো খুব দৃষ্টিকটু ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে, এইভাবেই চলছিল। এবং তিনি মোটামুটি গ্যালারি থেকে তার উপহার পেয়ে গেছিলেন, যেভাবে গ্যালারি থেকে তাকে খুব সুন্দর সুন্দর ভাষাতে স্লোগান তোলা হচ্ছিল, যেটা পরিষ্কারভাবে আমাদেরও কানে এসেছে খেলা দেখাকালীন, সেটা তিনিও নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। কিন্তু এখান থেকে রেকটিফাই করা বা নিজেদেরকে ভালো রাস্তায় ফিরিয়ে আনাটা ওদের পক্ষে খুব টাফ, কারণ অলরেডি বিপথে চালিত হয়ে গেছে। আর লাস্ট আমি কিছু জিনিস অ্যাড করতে চাই, যে ইস্টবেঙ্গলের এত ইনজুরি, এখান থেকে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর ক্ষেত্রে কিছু জিনিস প্ল্যান করা, নতুন করে কিছু ভাবা খুব টাফ, খুবই টাফ। কারণ আপাতত যা সিচুয়েশন, সেখানে পরবর্তী ম্যাচে তিনি কতজন বিদেশি প্লেয়ার নিয়ে নামতে পারছেন, একটা বড় ডাউটের সামনে কিন্তু তিনি দাঁড়িয়ে থাকবেন। এবং জানুয়ারি মাসে তিনি কতজনকে চেঞ্জ করবেন, ম্যানেজমেন্ট ঠিক কতজনকে চেঞ্জ করবেন বা কতজনকে চেঞ্জ করার মতো খরচা করবেন, একটা বিরাট বড় প্রশ্নের সামনে কিন্তু সবটা থেকে যাচ্ছে। চাইলেই সবাইকে চেঞ্জ তো করা যাবে না। তো একটা বিরাট মানে কি বলবো, ক্রাইসিস সিচুয়েশন ইস্টবেঙ্গল রিচ করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এত দিন ধরে প্রি সিজন ট্রেনিং হয়েছে, এত দিন ধরে মানে টিমটা কন্ডিশনাল ক্যাম্প করেছে, ট্রেন হয়েছে, বাট তারপরেও এত ইনজুরি, মানে সিরিয়াসলি বুঝতে পারছি না যে যেই সময়ে দাঁড়িয়ে প্রি সিজন হয়েছে আন্ডার কার্লোস কুয়াদ্রাত অ্যান্ড ইজ ফুল টিম, সেটা ঠিক কতটা ভালোভাবে প্রি সিজন হয়েছে। তাহলে কোথাও এটা বলতে হবে যে সেখানে প্রি সিজন পুরোপুরি ফেল করেছে, প্লেয়াররা তাদের পর্যাপ্ত বিশ্রাম পায়নি। সেই কারণে এই সময়টাতে এসে, অলমোস্ট মিড সিজনের কাছাকাছি এসে, টিমটা কিন্তু পুরোপুরিভাবে ইনজিওর্ড হয়ে যাচ্ছে। সেখানে অলমোস্ট আমরা একটা ওয়ার্ড বলি যে কোনো টিমের ক্ষেত্রে, যে মিনি হসপিটাল হয়ে যাচ্ছে, সেটার দিকে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে। এখান থেকে অস্কার ব্রুজো কীভাবে ব্যাক করতে পারেন, কীভাবে ফিরে আসতে পারেন,
বিরাট বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর দেখা যাক কবে আমরা পাই। ইস্টবেঙ্গলের এই হারটা আমি বলবো যে ঠিক আছে, চলো ওড়িশার মতো টিম হেরেছে, মেনে নেওয়ার মতো জায়গা, কিন্তু মাদিতালালের চোট বা এই ধরনের জঘন্য রেফারিং, এগুলো অনেক বেশি করে কনসার্নিং পার্ট, এবং পরবর্তী সময়ে টিমকে প্রপার ওয়েতে অ্যাসেম্বল করা, চোটমুক্ত প্লেয়ারদের বেশি করে পাওয়া অস্কার ব্রুজোর কাছে বিরাট বড় চ্যালেঞ্জ, এবং দেখা যাক তিনি সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে ইস্টবেঙ্গলকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন কিনা, কারণ সামনের দিকে অনেক টাফ স্কেজিউল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়েট করে রয়েছে। সো ওভারঅল ম্যাচটা আমি অন্তত যতটুকু দেখেছি 90 মিনিট, সেটাই নিয়ে কথা বললাম। তোমরা কিভাবে দেখেছো অবশ্যই কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন শেয়ার করে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। আর যদি কোনো পয়েন্ট আমি বলতে গিয়ে ভুলে যাই তাহলে অবশ্যই সেটা অ্যাড করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।